আসসালামু আলাইকুম। কারল সরকারি কলেজের 2019-20 শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীদের আইসিটি অনলাইন ক্লাসরুমে স্বাগতম। আমি আইসিটি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। সেখানে দ্বিতীয় অধ্যায়ের ডেটা কমিউনিকেশন, গত ক্লাসে ডেটা কমিউনিকেশনের মাধ্যমের যে প্রকারভেদ, সেখানে তারযুক্ত মাধ্যমের যে প্রকারভেদগুলো সেগুলো আমরা আলোচনা করেছি। তারযুক্ত মাধ্যমের এই যে তারযুক্ত মাধ্যম, প্রথমে টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল, টুয়েস্টেড পেয়ার কেবল, আবার কোএক্সিয়াল কেবলকে থিক নেট, থিন নেট, আবার টুয়েস্টেড পেয়ার কেবলকে যে সিল্ডেড, আনসিল্ডেড। আবার দেখো যে এই যে প্রকারভেদগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, এবং এগুলো কাকে বলে, এই তারগুলো কেমন, এগুলোর পরিচিতি, এগুলো ছবি নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর অপটিক্যাল ফাইবার নিয়ে আমরা আলোচনা করেছি। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলোর উপর জোর দিয়ে পড়তে হবে এমসিকিউর জন্য, বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য, বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য, গঘয়ের জন্য, সেগুলো কিন্তু আমি লেকচারের সময় বলে দেই যে এগুলো তোমাদেরকে এইভাবে পড়তে হবে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে, তাহলে তোমরা তোমাদের সাজেশনগুলোও এই ক্লাসের মাধ্যমে পেয়ে যাচ্ছ, যে কোন জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে, কোন জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, এই জিনিসগুলো তোমরা পেয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে। তোমরা আমি আশা করছি যে তোমরা ক্লাসগুলো করবে। আমাদের কলেজের সবগুলো স্যার ক্লাস দিচ্ছে এই গ্রুপে। তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। তোমাদের যা জানার আছে তোমরা জেনে নাও। তোমাদের প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করো। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলো, আমরা তোমাদেরকে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যমের একটা তারযুক্ত মাধ্যমটা আমরা আলোচনা করছি। আজকে তারবিহীন যে মাধ্যম, সেই তারবিহীন মাধ্যম নিয়ে আমরা আলোচনা করব। যে তারবিহীন মাধ্যমটা কি, ডেটা কমিউনিকেশন মাধ্যমের আমরা করতে গিয়ে, আমরা যোগাযোগকে রক্ষা করতে গিয়ে আমরা যে ডেটা কমিউনিকেশন মাধ্যম, যে মাধ্যমটা আমরা ব্যবহার করি, সেই মাধ্যমের একটা ভাগ হচ্ছে তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস মিডিয়া। এইখানে কি কি পড়তে হবে আমি বলে দেব, এবং কোনগুলো ভালো করে পড়তে হবে সেগুলো আমি বলে দেবো। তোমরা তোমাদের বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নিও, বা এখান থেকে তোমরা পড়ে নিও। আচ্ছা, তারবিহীন মাধ্যম কথাটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমরা যে মাধ্যম দিয়ে যোগাযোগ করব সেখানে কোনো তার সংযুক্ত থাকবে না। অর্থাৎ আমরা যে মোবাইল ফোন দিয়ে কথা বলি সেখানে কোনো তারের সংযোগ থাকে না। তাহলে আমরা এই সাধারণভাবে তারবিহীন মাধ্যম হচ্ছে বলতে এগুলোই বুঝতেছি। এবং তারবিহীন মাধ্যমটা কি, কাকে বলে, সেটা আমরা দেখব। যে কোনো ধরনের তার সংযোগ ব্যবহার না করে, আমরা তো কথাটাতেই বুঝতে পারতেছি যে তারবিহীন মাধ্যম মানে কি, কোনো ধরনের তারের সংযোগ থাকবে না। কোনো ধরনের তার সংযোগ ব্যবহার না করে যদি আমরা তথ্য আদান প্রদান, মানে কোনো ধরনের তার সংযোগ বা তারের ব্যবহার না করে তথ্য আদান প্রদানের জন্য যে মাধ্যম আমরা ব্যবহার করে থাকি তাকেই বলা হচ্ছে তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস মিডিয়া বা ওয়্যারলেস মাধ্যম। তাহলে সংজ্ঞাটা আমাদের কিন্তু মুখস্থ করতে হবে না, একটু বুঝলেই আমরা সংজ্ঞাটা যদি আসে লিখতে পারবো, ক নম্বরের সংজ্ঞা আসতে পারে। তাহলে কোনো ধরনের তার সংযোগ ব্যবহার না করে আমরা তথ্য আদান প্রদান করতে গিয়ে যে ধরনের মিডিয়া বা মাধ্যমকে ব্যবহার করব সেই মাধ্যমটাকেই আমরা বলছি তারবিহীন মাধ্যম। তাহলে একটু মনোযোগ দিয়ে তোমরা শুনবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তারবিহীন মাধ্যম এটা কিভাবে, এটা এখানেও তো একটা মাধ্যম আছে। তাহলে এখানে মাধ্যমটা কি, যদি তার না থাকে তাহলে এখানে মাধ্যমটা কি? এখানে মাধ্যম হচ্ছে বায়ু। এখানে মাধ্যমটা হচ্ছে বায়ু বা বাতাস। এই বায়ুর মাধ্যমেই আমরা এটাকেই আমরা মিডিয়া হিসেবে ব্যবহার করছি। এই বায়ুর মাধ্যমকেই আমরা ওয়্যারলেস মিডিয়া বা তারবিহীন মাধ্যম হিসেবে ব্যবহার করছি। এই যে এখানে বায়ুর মাধ্যমে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বিকিরণের মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়। তাহলে বায়ুর মাধ্যমে কিভাবে আমি কিন্তু যেটা বলবো, যেটা মনে রাখতে হবে সেটাকে জোর দিয়ে বলছি, যে বায়ুর মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বিকিরণের মাধ্যমে আমরা ডেটাকে বা তথ্যকে আদান প্রদান করে থাকছি। তাহলে এই জন্যই এটাকে তারবিহীন মাধ্যম বলা হচ্ছে। তারবিহীন মাধ্যমের আবার কয়েকটা ভাগ আছে, 3 ভাগ। তারবিহীন মাধ্যমের 3 ভাগে ভাগ করা হচ্ছে। সেই 3 ভাগটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ, আরেকটা হচ্ছে মাইক্রোওয়েভ, আরেকটা হচ্ছে ইনফ্রারেড।
অর্থাৎ বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড, এই তিনটা হচ্ছে তারবিহীন মাধ্যমের প্রকারভেদ। এই তিন প্রকার মাধ্যম আমরা ব্যবহার করে থাকি তথ্য আদান প্রদানের সময়। তাহলে এই যে তথ্য আদান প্রদানের সময় তিন ভাগের মধ্যে যে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভটা কী, এটা আমাদেরকে যে প্রত্যেকটা যে এগুলো কী এবং কীভাবে ব্যবহার করা হয় এগুলো আমরা এখন জানবো। বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভটা কী, দেখো যে 3 কিলো হার্জ, যেখানে 0.003 মেগা হার্জ থেকে শুরু করে 300 গিগা হার্জ পর্যন্ত, এই যে গতিটাকে কিন্তু মনে রাখতে হবে। 3 কিলো হার্জ থেকে 300 গিগা হার্জ, অর্থাৎ 0.003 মেগা হার্জ থেকে এই যে 3 লাখ মেগাহার্জ পর্যন্ত এর মধ্যে সীমিত যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ বলা হচ্ছে। তাহলে কি এটা মনে রাখতে হবে, কিন্তু এই সীমাটাকে মনে রাখতে হবে যে 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত বা এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ বলা হয়। আচ্ছা, এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কতটুকু সেটা আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু এই যে বেতার তরঙ্গটা এক প্রকারের তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। এমসিকিউর জন্য মনে রাখবা যে বেতার তরঙ্গ এক ধরনের তড়িৎ চৌম্বকীয় বিকিরণ এবং এর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা একটু তোমরা বইয়ের সঙ্গেও মিলিয়ে নিয়ে পড়বে। এর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা দেখো 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে। এটা এমসিকিউর জন্য মনে রাখবা। 1 মিলিমিটার থেকে তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এবং এটা কিন্তু আমরা যেহেতু তারবিহীন, আমরা কি বাতাস খালি চোখে দেখতে পাই না, তাহলে তারবিহীন এবং বায়ুকে মাধ্যম হিসেবেই ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন বা বিকিরণের মাধ্যমে ডেটা চলাচল করছে, এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো না। আচ্ছা, এর একটি সিগন্যাল কত সেকেন্ডে যায় এটা মনে রাখতে হবে যে একটি সিগন্যাল প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ আবর্তন সম্পন্ন করতে পারে তাকে ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সি বলা হয়। ফ্রিকোয়েন্সির একক দেখো হার্জে পরিমাপ করা হয়। এগুলো কিন্তু এমসিকিউর জন্য অবশ্যই মনে রাখতে হবে। এবং ফ্রিকোয়েন্সি কাকে বলে এটার সংজ্ঞাটা মনে রাখতে হবে যে রেডিও ওয়েভে একটি সিগন্যাল প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ আবর্তন সম্পন্ন করতে পারবে তাকে এগুলোর ওই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি বলা হয়। আর ফ্রিকোয়েন্সি মাপা হয় কি হার্জের মাধ্যমে। আচ্ছা, বেতার তরঙ্গটা কিভাবে সৃষ্টি হয়, তাহলে আমরা তো বললাম এমসিকিউর জন্য এটাও মনে রাখতে হবে যে বজ্রপাত বা মহাজাগতিক বস্তু থেকেই প্রাকৃতিক উপায়ে বেতার তরঙ্গ সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু আমরা দেখতেও পাচ্ছি না। আর বজ্রপাত কিন্তু মানুষ ঘটাতে পারে না, এগুলো প্রাকৃতিক উপায়ে আল্লাহর মাধ্যমেই এগুলো ঘটে। তাহলে এর মাধ্যমে বেতার তরঙ্গের সৃষ্টি হয়। আর বিভিন্ন কম্পনাঙ্গের বেতার তরঙ্গ বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন রকমের হয়ে থাকে। আর বড় তরঙ্গ দৈর্ঘ্যের বেতার তরঙ্গ পৃথিবীর অনেকটা অংশ ঘিরে নিতে পারে। আর ছোট বা ক্ষুদ্র তরঙ্গ আয়নমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়। এই যে ভাগগুলো যা আছে বায়ুমণ্ডলের, সেই আয়নমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়। আর ক্ষুদ্র তরঙ্গের বেতার তরঙ্গ খুব অল্প বাঁক নিতে পারে। আমরা কিন্তু বজ্রপাতের সময় দেখি যখন খুব বেশি বজ্রপাত হয় তখন অনেকটা জায়গা জুড়ে আলোকিত হয়ে যায়। তাহলে বেতার তরঙ্গ আবার দুই ধরনের, একটা নিয়ন্ত্রিত আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত বেতার তরঙ্গ। দুই ধরনের, একটা নিয়ন্ত্রিত বেতার তরঙ্গ আর একটা অনিয়ন্ত্রিত বেতার তরঙ্গ। নিয়ন্ত্রিত যেটা বেতার তরঙ্গ সেটা সরকারের অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। আর অন্যদিকে যেটা অনিয়ন্ত্রিত বেতার তরঙ্গ সেটা যে কেউ ব্যবহার করতে পারবে। এই দুই ধরনের বেতার তরঙ্গ। আবার কম্পিউটার নেটওয়ার্কের ভিত্তি করে 3 ধরনের বেতার তরঙ্গ ট্রান্সমিশন ব্যবহৃত হয়। 3 ধরনের, কয় ধরনের? 3 ধরনের। এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে কম্পিউটার নেটওয়ার্কের উপর ভিত্তি করে 3 ধরনের বেতার তরঙ্গ ট্রান্সমিশন হয়, যেগুলো হচ্ছে একটা হচ্ছে লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, 2 নাম্বার হচ্ছে হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, 3 নাম্বার হচ্ছে স্পেকট্রাম। এই 3 ধরনের বেতার তরঙ্গ ব্যবহার করা হয় কম্পিউটার নেটওয়ার্কের ভিত্তিতে। আচ্ছা, এর উপর ভিত্তি করেই আমরা নেটওয়ার্কটা কতটা শক্তিশালী সেটা বুঝতে পারি। তাহলে বেতার তরঙ্গের বৈশিষ্ট্যটা যেগুলো আলোচনার মধ্যে পড়লাম এগুলোই, সুবিধাও ওখানেই আছে। অসুবিধা কি? এর ফ্রিকোয়েন্সি কম এবং বেশি ডেটা বা তথ্য আদান প্রদান করা যায় না, আর মানবদেহের জন্য এটা ক্ষতিকর।
এগুলো হচ্ছে অসুবিধা। আর আমি যেগুলো একটু জোর দিয়ে বললাম সেগুলো একটু মনে রাখতে হবে। আর এই বেতার তরঙ্গের ব্যবহার কোথায় করা হয়, দেখো ব্যবহারটা তোমরা যে কোনো বইয়ে আছে, একটু পড়ে নিও যে কৃত্রিমভাবে তৈরিকৃত বেতার তরঙ্গ মোবাইল টেলিযোগাযোগে, তারপরে বেতার যোগাযোগে, তারপরে আবার দেখো সম্প্রচারে, আবার এই যে রাডার বা অন্যান্য দিক নির্দেশনা, যেগুলো যে রাডার সমুদ্রের জাহাজে ব্যবহার করা হয় দিক নির্দেশনার জন্য, আবার কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্কের অনেক কাজে লাগে। তাহলে এই বেতার তরঙ্গের ব্যবহার ক্ষেত্র হচ্ছে একটু মনে রাখবে। এখন আমরা 1 নম্বরটা দেখলাম যে কি, যে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ কাকে বলে, এটার ফ্রিকোয়েন্সি কত, এটার তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কতর মধ্যে সীমিত, তারপরে তোমরা কোথায় থেকে এই বেতার তরঙ্গ সৃষ্টি হয়, যেমন বজ্রপাত বা মহাজাগতিক বস্তু থেকে, এবং বিভিন্ন ধরনের কম্পনাঙ্গের বেতার তরঙ্গ বিভিন্ন ধরনের হয়ে থাকে। বড় বেতার তরঙ্গ পৃথিবীর অনেকটা জায়গা জুড়ে ঘিরে নিতে পারে, ছোট বেতার তরঙ্গ অল্প আয়নমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়। আর যেটা ক্ষুদ্র বেতার তরঙ্গ সেটা হচ্ছে অল্প বাঁক নিতে পারে। এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। তোমাদের দেখো বইয়ে দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমি বলছিলাম যে 0.003 মেগাহার্জ থেকে 3 লাখ মেগাহার্জ পর্যন্ত। দেখো যেটা একদম কম সেটা ভেরি লো ফ্রিকোয়েন্সি, যেটা আরেকটু বেশি সেটা লো ফ্রিকোয়েন্সি, যেটা আরেকটু বেশি সেটা হচ্ছে মিডিয়াম ফ্রিকোয়েন্সি, এবং যেটা আরেকটু বেশি হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, সুপার হাই ফ্রিকোয়েন্সি, এক্সট্রা হাই ফ্রিকোয়েন্সি। এগুলোর কিন্তু পূর্ণরূপগুলোও তোমরা একটু দেখে নিও, যে ভিএলএফ, এলএফ, এমএফ, এগুলো এমসিকিউর জন্য আসে অনেক সময়। এই যে বেতার তরঙ্গ যখন বিভিন্ন ধরনের কম্পোনেন্টের সৃষ্টি হয় তখন ছবিগুলো এরকম ধরনের হয়ে থাকে। এই যে লো ফ্রিকোয়েন্সি কেমন হয়, কম্পনাঙ্কটা দেখো কীরকম হয়। আর শর্ট ফ্রিকোয়েন্সি, আবার দেখো হাই ফ্রিকোয়েন্সি কীরকম হয়, যেটার ফ্রিকোয়েন্সি দেখো কম্পনাঙ্গের মধ্যখানে অনেকটা জায়গা ধরে জায়গা থাকে, অনেকটা তরঙ্গ সৃষ্টি করতে পারে। তারপরে আমরা 2 নম্বরটা মাইক্রোওয়েভ, আমরা দেখলাম বেতার 3 ভাগে যে ভাগ করা হয়েছে তারবিহীনকে। 1 নম্বরটা দেখলাম বেতার তরঙ্গ, 2 নম্বরটা হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হচ্ছে যে মাইক্রোওয়েভ তারবিহীন যে মাধ্যম, সেটা কাকে বলে আমাদেরকে এটা জানতে হবে, যে সেটা কাকে বলে, এর তরঙ্গ সীমা কত, এইটা থেকেই বোঝা যাবে। যে যার তরঙ্গ দৈর্ঘ্য সীমা দেখো 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত তাকে মাইক্রোওয়েভ বলা হচ্ছে। তাহলে 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত তাকে বলা হচ্ছে মাইক্রোওয়েভ। এটা এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটা সেকেন্ডে, দেখো একটু খেয়াল করে দেখো, সেকেন্ডে প্রায় প্রতি সেকেন্ডে 1 গিগাহার্জ পর্যন্ত দৈর্ঘ্য কাজ করে থাকে। 1 গিগাহার্জ পর্যন্ত দৈর্ঘ্য কাজ করে থাকে। আচ্ছা, কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে মাইক্রোওয়েভের সাহায্যে প্রেরক আর গ্রাহক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়, এবং এই ব্যবস্থায় ডেটা, ছবি, শব্দ, অডিও, ভিডিও বিভিন্ন ধরনের তথ্য আমরা আদান প্রদান করতে পারি। আচ্ছা, কিভাবে আমরা এখানে সংবাদ, বিভিন্ন ধরনের সংবাদ প্রচারণা করা হয়। এই দেখো, পৃথিবীর প্রথম মাইক্রোওয়েভ আবিষ্কার করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। এই যে ইনি হচ্ছে প্রথম মাইক্রোওয়েভ, ইনি প্রথম আবিষ্কারক হয়েছিলেন, মাইক্রোওয়েভের আবিষ্কারক ছিলেন। যে যন্ত্রের তার আবিষ্কারের যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ তরঙ্গের সৃষ্টি ও প্রেরণ করেছিলেন, এবং সেটার নাম করেছিলেন উনি মাইক্রোওয়েভ স্পার্ক বা বেতার প্রেরক যন্ত্র। আর এখন যে রিমোট কন্ট্রোলের শুরু হয়েছে, তখন এর প্রচলনটাও তখন থেকেই হয়েছে এবং সেখান থেকেই হয়েছে। আর ইনি প্রথম হর্ন অ্যান্টেনা ব্যবহার করেছিলেন। ইনি প্রথম ব্যবহার করেছিলেন। আর ইনার পরীক্ষাতে 5 মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ দেখাতে সক্ষম হয়েছিলেন, এবং এই তরঙ্গের ব্যবহারে উনি দেখো ওনার যে পরীক্ষা করেছিলেন ওইখানে উনি অদৃশ্য আলো, ইট পাটকেল, ঘর বাড়ি ভেদ করে অনায়াসেই উনি সংবাদ প্রেরণ করতে পারছিলেন, তরঙ্গ ভেদ করতে পারছিল। এর সাহায্যে সহজেই উনি বিনা তারে সংবাদ প্রেরণ করতে পারতেন।
এবং তার ইয়া থেকে শুরু করে এখন এই মাইক্রোওয়েভ সংযোগের মাধ্যমে বিভিন্ন দেশে ডেটা স্থানান্তর করা শুরু হয়ে গেছে। তাহলে এর বৈশিষ্ট্য কি? মাইক্রোওয়েভ যে কোনো পথে মানে চলতে পারে, বাধা ভেদ করে চলতে পারে, বাঁকা পথে চলতে পারে। মাইক্রোওয়েভের মাধ্যমে প্রেরক ও প্রাপকের নিকট কোনো বাধা থাকলে ডেটা স্থানান্তর এনার যে মাইক্রোওয়েভের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে আমি আরেকটা জিনিস দেখার চেষ্টা করছি যে এটা কতটুকু মানে জায়গা কতটুকু বিস্তৃত হতে পারে। এটা একটু দেখো এমসিকিউর জন্য। এটা দেখো, এটা যে 5 মিলিমিটার, সরি খুব কম, 5 মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ দেখাতে সক্ষম হয়েছিলেন এবং এর মাধ্যমে উনি সংবাদ প্রেরণ করতে পারছিলেন তারবিহীনভাবে। তো এর বৈশিষ্ট্যটা তোমরা করে নেবে। এই যে বাঁকা পথে চলতে পারে না। মাইক্রোওয়েভ মাধ্যমে প্রেরক ও প্রাপকের নিকট কোনো বাধা থাকলে চলতে পারে না। আবার বড় বড় যদি বড় পাহাড়ে বা ভবনে যদি এর টাওয়ার স্থাপন করা হয় বা মাইক্রোওয়েভ স্থাপন করা হয়, তাহলে সেটা যদি মুখোমুখি হয় তাহলে ডেটা আদান প্রদান করতে পারবে। তাহলে আর মধ্যখানে যদি কোনো বাধা থাকে তাহলে ডেটা আদান প্রদান করতে পারবে না। আর যদি মনে করো যে ভূপৃষ্ঠে, অর্থাৎ বড় বড় বিল্ডিংয়ের নিচে সমতলে যদি এই মাইক্রোওয়েভ স্থাপন করা হয় আর মধ্যখানে যদি বড় পাহাড় থাকে বা বিল্ডিং থাকে, তখন কিন্তু এই সংবাদ প্রেরণ করা সমস্যা হয়ে যাবে। আর এই মাইক্রোওয়েভে ডেটা রিসিভ করার জন্য বিশেষ অ্যান্টেনার দরকার হয়, যেটা এই আচার্য বসু আবিষ্কার করেছিলেন, জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন। আচ্ছা, ছবিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে প্রেরক যন্ত্র, প্রাপক যন্ত্র, ডেটা আদান প্রদানের ব্যবস্থা, এই যে ট্রান্সমিশন লাইন, এই যে এগুলো অনেক বড় বিল্ডিংয়ের উপরে বা পাহাড়ের উপরে যদি স্থাপন করা হয় তাহলে সেটা ডেটা আদান প্রদান করতে সুবিধা হয়। আচ্ছা, এইখানে দেখো, এখানে ব্যান্ডউইথ অনেক বেশি সুবিধা, দেখো ব্যান্ডউইথ অনেক বেশি হওয়ার কারণে ডেটা আদান প্রদান করা সুবিধা হয় বেশি। আর পাহাড়ি বা দুর্গম এলাকায় যোগাযোগের জন্য সুবিধা, কারণ উপরে স্থাপন করলে যোগাযোগ করা সুবিধা হয়, কোনো ধরনের কেবলের ঝামেলা নেই। অসুবিধা কিন্তু পাহাড়ি বা দুর্গম এলাকা ছাড়া যদি আমরা সমতল ভূমিতে স্থাপন করি তাহলে বড় বিল্ডিং বা পাহাড় মধ্যখানে থাকলে সেটা বাধা দিতে পারে। আর মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। প্রাপক ও প্রেরকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিশন করতে অসুবিধা হয়। এই মাইক্রোওয়েভকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে ফ্রিকোয়েন্সির দিক থেকে। এটা এমসিকিউর জন্য পড়বা। মাইক্রোওয়েভকে ফ্রিকোয়েন্সির দিক থেকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই যে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, সুপার হাই ফ্রিকোয়েন্সি আর এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা কিসের ভিত্তিতে? ফ্রিকোয়েন্সির ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছে। আর দেখো, মাইক্রোওয়েভের প্রকারভেদ 2 প্রকার, টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আরেকটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা কি? এগুলো এতটা জানার মানে এগুলো প্রশ্ন হিসেবে খুব কম আসে, এমসিকিউর জন্য একটু পড়ে নিবা তোমরা। টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে এক্ষেত্রে ভূপৃষ্ঠে ট্রান্সমিট ও রিসিভার বসানো হয়। ট্রান্সমিট ও রিসিভারকে ভূপৃষ্ঠে বসানো হয়, টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। আর যদি এটার মধ্যখানে কোনো বাধা থাকলে সেটা অতিক্রম করতে পারে না। আর এটা কোনো প্রকার বাধা যদি না থাকে তাহলে 1 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত ডেটা চলাচল করতে পারে। কিন্তু যদি মধ্যখানে কোনো বাধা থাকে, অর্থাৎ তোমার প্রেরক এবং প্রাপকের মধ্যখানে যদি কোনো বাধা হয় তাহলে সিগন্যাল বাধাগ্রস্ত হয়, তাহলে এটা ডেটা আদান প্রদান করতে সমস্যা হয়। দেখো, এই যে যদি মুখোমুখি থাকে তাহলে ডেটা আদান প্রদান করতে অসুবিধা হয় না, কিন্তু মধ্যখানে কোনো বাধা থাকলে ডেটা আদান প্রদান করতে অসুবিধা হয়। আর কোনো বাধা না থাকলে 1 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে। আচ্ছা, আরেকটা প্রকারভেদ হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এটা তো স্যাটেলাইট মাইক্রোওয়েভ, যে এটা উপগ্রহের সহায়তা নিতে হয়, উপগ্রহে বসানো হয়ে থাকে। আর এটা দেখো, উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে অনেক 36,000 কিলোমিটার উপরে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়। আমরা কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট অলরেডি স্থাপন করে দিয়েছি বাংলাদেশ, এবং তার সুযোগ সুবিধাও আমরা কিন্তু গ্রহণ করছি এখন। এটা হচ্ছে পৃথিবীর, দেখো
এই যে এই স্যাটেলাইটের এই গল্পটা পড়ে নিবা। এটা দেখো পৃথিবীর গতির সমান গতিতে পরিভ্রমণ করতে পারে। আবার স্যাটেলাইটের বডি দেখো ধাতু সংকরের ফ্রেম দিয়ে তৈরি। এর উপাদানগুলো দেখো, মাইক্রোওয়েভের ইলেকট্রিক সার্কিটগুলো চালানোর জন্য সোলার সেল এবং শক্তি জমা রাখার ব্যাটারি থাকে। এবং দেখো পাওয়ার সিস্টেম প্রসেসকে আবার পৃথিবী থেকে সব সময় মনিটর করা হয়। আবার স্যাটেলাইটের জন্য ভূপৃষ্ঠে রিসিভিং অ্যান্টেনা ব্যবহার করা হয়। দেখো ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে বাধা তৈরি না হওয়ার কারণে সিগন্যাল বাধাপ্রাপ্ত হয় না। একই সাথে একাধিক দেশ কভারেজ প্রদান করতে পারে। যেমন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে কিন্তু বিভিন্ন দেশ সুবিধা গ্রহণ করছে অলরেডি। দেখো এটা দেশে দেখো সমুদ্র বা বিশালাকার পাহাড় অবস্থিত সেসব স্থানে নেটওয়ার্ক যুক্ত করলে স্যাটেলাইট ছাড়া কোনো বিকল্প নেই। কারণ ওইখানে তো আমরা ওইখানে আমরা যদি স্যাটেলাইট স্থাপন না করে আমরা যদি টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ স্থাপন করি তাহলে মধ্যখানে বাধাগ্রস্ত হয়, মধ্যখানে বিল্ডিং বা পাহাড় বাধাগ্রস্ত হয়। আর স্যাটেলাইট স্থাপন করলে কোনো বাধা হয় না, উপর থেকে সোজাসুজি চলে আসে। দেখো প্রেরক যন্ত্র সেকেন্ডে প্রায় 600 কোটি বা তার কাছাকাছি বার কম্পন যে বিশিষ্ট মাইক্রোওয়েভ বা সিগন্যাল বা সংকেত উপগ্রহে পাঠাতে পারে। এবং দেখো এটা কি করে, যখন উপগ্রহে পাঠায় তখন এটা উপগ্রহে গিয়ে ক্ষীণ হয়ে যায় এবং ট্রান্সপন্ডার হতে থাকে। এই ট্রান্সপন্ডার ক্ষীণ সংকেতকে আবার রিলে করে 400 কোটি বার কম্পন বিশিষ্ট সংকেতে পরিণত করে পৃথিবীর গ্রাহক যন্ত্রে ফেরত পাঠায়। তাহলে কত বেশি সুবিধা দিতে পারে স্যাটেলাইটের মাধ্যমে। আচ্ছা, আবার এই দেখো আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে যে মহাকাশ স্যাটেলাইটগুলো যে ডিম্বাকার পথে ঘুরতে থাকে, মানে পৃথিবীর গতির সাথে যে ঘুরতে থাকে, সেই পথকে আবার অরবিট বা কক্ষপথ বলা হয়। এটা মনে রাখবা, ভূগোলের ছাত্র বা সায়েন্সের ছাত্ররা এগুলো আগে থেকেই জানো তোমরা। দেখো এই কক্ষপথটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: লো আর্থ অরবিট, মিডিয়াম আর্থ অরবিট আর জিও স্টেশনারি আর্থ অরবিট। এগুলোর গতি দিয়ে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা এমসিকিউর জন্য। আর স্যাটেলাইট মাইক্রোওয়েভের ব্যবহার এবং সুবিধা অসুবিধা একটু পড়ে নিবা। তারপরে এই যে বললাম যে বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে, বঙ্গবন্ধুর যে স্যাটেলাইট স্থাপন করা হয়েছে সেই বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কেও আমরা দেখব যে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন কখন করা হয়েছে। দেখো বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা হচ্ছে স্যাটেলাইটের যে 57তম দেশ হিসেবে বাংলাদেশ স্থাপন করেছে এবং এটি নির্মাণ করছে ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া। এগুলো আমাদের জানতে হবে এমসিকিউর জন্য, থ্যালেস অ্যালেনিয়া। এবং এই স্যাটেলাইটের যে কাঠামো তৈরি, উৎক্ষেপণ, ভূমি ও মহাকাশ নিয়ন্ত্রণ এগুলা করেছে, যে ব্যবস্থা ও ভূস্তরে 2টি স্টেশন পরিচালনার দায়িত্ব নিয়েছে এই থ্যালেস অ্যালেনিয়া। আর বঙ্গবন্ধু স্যাটেলাইট একটি যে জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থির উপগ্রহ। বঙ্গবন্ধু স্যাটেলাইট দেখো 26 কিউ ব্যান্ড এবং 14 সি ব্যান্ড মিলিয়ে মোট 40টি ট্রান্সপন্ডার থাকবে। এই যে বললাম যে ট্রান্সপন্ডারগুলো কী করে, কম্পনাঙ্গগুলোকে, পৃথিবী থেকে পাঠানো কম্পনাঙ্গগুলোকে অনেক কম্পন বিশিষ্ট সংকেতে পরিণত করে সেগুলোকে যে পৃথিবীর গ্রাহকের কাছে পাঠিয়ে দেয়। এই দেখো বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি দিয়ে দেওয়া আছে, যেটা ভূ উপগ্রহে স্থাপন করা হয়েছে। এটা কখন স্থাপন করা হয়েছে? 12 মে 2018, বাংলাদেশ রাত তখন 2:14 স্থাপন করা হয়েছে। দেখো এটা বাংলাদেশের প্রথম ভূস্থির উপগ্রহ, যেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে পরিচিত। এবং স্পেস এক্স ফ্যালকন 9 এই যে উৎক্ষেপণ করছিল, এই যে এটা হচ্ছে উৎক্ষেপণ যান, এর মাধ্যমে বঙ্গবন্ধু এই স্যাটেলাইটটাকে নিয়ে যাওয়া হয় বসানোর জন্য। এবং এর সাহায্যে, এই উৎক্ষেপণ যানের সাহায্যে 12 মে 2018-তে বাংলাদেশ সময় রাত 2:14 এটাকে স্থাপন করা হয়। তোমরা যদি গুগলে সার্চ দাও বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা এবং এটা পাইলে তোমরা এর সম্পর্কে বিভিন্ন কিছু জানতে পারবা। এটা তৈরির খরচ জানতে পারবা, এটা তৈরির উপাদান জানতে পারবা, এটা আমরা কি কি সুবিধা ভোগ করছি সেগুলো জানতে পারবা। তোমরা যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 দিয়ে একটু সার্চ দিয়ে দেখবা, তোমরা পেয়ে যাবা।
এবং এখান থেকে আমরা খরচ কত করেছি, আমাদের আয় কত, এটা কত বছরের জন্য স্থাপন করা হয়েছে, সব কিছুই তোমরা ওইখানে পেয়ে যাবে। এবং এই যে বললাম 40টি ট্রান্সপন্ডার, এখানে বলেছি 40টি ট্রান্সপন্ডার, এই 40টি ট্রান্সপন্ডারের মধ্যে কতগুলো ট্রান্সপন্ডার আমাদের দেশ ব্যবহার করছে, কতগুলো ট্রান্সপন্ডার অন্য দেশের কাছে বিক্রি করা হয়েছে, এগুলো সব তোমরা জানতে পারবা। এবং এখান থেকে আমাদের আয় কত সব জানতে পারবা। তারপরে আমি একটা টেবিল দেখিয়ে দিচ্ছি, এই স্যাটেলাইটের টেবিলটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এই যে মিশনের ধরন, যোগাযোগ, অপারেটর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, মিশনের সময়কাল দেখো 15 বছরের জন্য। তারপরে দেখো বাংলাদেশ এর বৈশিষ্ট্যগুলো দেখো, এই যে স্পেস বাস 4000, প্রস্তুতকারক থ্যালেস অ্যালেনিয়া স্পেস ফ্রান্সের। দেখো লঞ্চ ভর 3500 কেজি বা 7700 পাউন্ড। তারপরে দেখো এর মিশন শুরু হয়েছে 12 মে 2018। এর রকেট এই যে ফ্যালকন 9 উৎক্ষেপণ যান, হ্যাঁ। তারপর উৎক্ষেপণ স্থান দেখো কেনেডি স্পেস সেন্টার লঞ্চ কমপ্লেক্স 39 ভূপগ্রহে যে জায়গাটা, সেই জায়গাটার নাম দেখো। কন্ট্রাক্টর স্পেস এক্স। তারপরে দেখো কক্ষপথের পরিমিতি দেখো আমল জিও। তারপরে দ্রাঘিমাংশ দেখো 119.1 ডিগ্রি পূর্ব দিকে। আর ট্রান্সপন্ডার 14 সি ব্যান্ড এবং 26 কি ব্যান্ড মিলে 40টি ট্রান্সপন্ডার ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে পরিচিতিগুলো তোমরা আরও কিন্তু তোমরা গুগলে সার্চে পেয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা। আরেকটা ভাগ তারবিহীন মাধ্যমের আমরা দুটো পড়লাম, আর একটা ভাগ হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেডটা কি একটু আমি বলে নেই যে ইনফ্রারেডটা কি। এই যে ইনফ্রারেড, এটা হচ্ছে দেখো ইনফ্রারেড প্রযুক্তিটা আবিষ্কার করছিলেন মার্সেডিও মেলেনি 1835 সালে। মার্সেডিও মেলেনি 1835 সালে এই প্রথম ইনফ্রারেড প্রযুক্তি আবিষ্কার করেন। এবং এই প্রযুক্তির দেখো এটা হচ্ছে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে বা একটা ডিভাইস থেকে, একটা যন্ত্র থেকে আরেক যন্ত্রে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে তথ্য আদান প্রদানের জন্য এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা প্রযুক্তি, হচ্ছে ইনফ্রারেড প্রযুক্তি। এবং এটাও তড়িৎচুম্বকীয় পদ্ধতিতে তথ্য আদান প্রদান করে থাকে। এবং এটা হচ্ছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে 300 গিগাহার্জ থেকে 430 টেটাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি। আমরা কিন্তু যত আগাচ্ছি তত এর গতিটাকে বেশি পাচ্ছি। 300 গিগাহার্জ থেকে 400 টেটাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ইনফ্রারেডে। তারপরে দেখো সাধারণত 0.7 থেকে 300 মাইক্রোমিটার দূরত্বের ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করা যায় এখানে। এবং ইনফ্রারেডের ফ্রিকোয়েন্সি সীমা ব্লুটুথ প্রযুক্তির চেয়ে অনেক কম। ব্লুটুথে তো 10 মিটারের মধ্যে, কিন্তু এখানে তার থেকেও অনেক কম। ইনফ্রারেডের ধরনটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, একটু দেখো। ইনফ্রারেডের ধরনটা একটু এমসিকিউর জন্য। নিকটবর্তী ইনফ্রারেড, অর্থাৎ খুব কম জায়গার মধ্যে দুটো ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান। এই যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড, মধ্যবর্তী তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড থাকে, অধিক দূরত্বের ইনফ্রারেড থাকে। দেখো 0.75 মাইক্রোমিটার থেকে 1.4 মাইক্রোমিটার, 1.4 থেকে 3 মাইক্রোমিটার এভাবে দিয়ে দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্যগুলো দিয়ে দেওয়া আছে। আর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেডের ছবিও দিয়ে দেওয়া আছে। এগুলো এমসিকিউর জন্য একটু তোমরা দেখে নিবা। বৈশিষ্ট্য দেখো, ফ্রিকোয়েন্সি 300 গিগাহার্জ থেকে 430 টেটাহার্জ পর্যন্ত বললাম। আর সাধারণত 0.7 মাইক্রোমিটার থেকে 300 মাইক্রোমিটার দূরত্বের মধ্যে তথ্য আদান প্রদান করা যায়, যেটা ব্লুটুথ থেকেও কম। আর ডেটা পারাপারের গতি দেখো যে কেবলের থেকে, এটা তো কেবলবিহীন, কেবলের মাধ্যমের তুলনায় কম। আর সুবিধাগুলো পড়ে নিবা। দামে সস্তা, বিদ্যুৎ খরচ কম, স্বল্প দূরত্বে কাজ করে, ভালো ডেটা প্রেরণ সম্ভব। এগুলো একটু পড়ে নিও, অসুবিধাগুলো তোমরা একটু পড়ে নিবা। আর ব্যবহার কোথায় করা হয় দেখো, কোথায় কোথায় ব্যবহার করা হয়। এই যে দেখো টেলিভিশন, ভিসিআর, সিডি প্লেয়ার প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহার করা হয়। এই যে টেলিভিশন আর যে তোমার হচ্ছে আমরা যে রিমোট কন্ট্রোল করে থাকি, খুব কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশন করা হয়। কম্পিউটারে মাউস, কিবোর্ড, প্রিন্টার, এই যে রাস্তার ট্রাফিক সংকেত, গৃহ সামগ্রী, বিভিন্ন ধরনের খেলনা, আমরা যে এখন বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল খেলনা, তারপরে এই যে হেডফোন, মোবাইল ফোন, অত্যাধুনিক প্রযুক্তি,
যন্ত্রপাতিতেও ব্যাপক ব্যবহার করা হয়। সিগন্যাল পাঠানোর জন্য দেখো লাইট এমিটিং ডায়োড, এলইডি, এটার পূর্ণরূপটা অবশ্যই জানতে হবে, এবং আইএলডি যেটা ইন্টারজেকশন লেজার ডায়োড, এগুলার তোমাদের পূর্ণরূপগুলো জানতে হবে। এই যে কার লক করার ক্ষেত্রে বা মোটরসাইকেল, এখন বিভিন্ন ধরনের লক সিস্টেম পাওয়া গেছে, এগুলোর ক্ষেত্রে ইনফ্রারেড সিগন্যাল ব্যবহার করা হয়। আর ইনফ্রারেড পদ্ধতি ব্যবহার করা হয়। ইনফ্রারেড সিগন্যালটা দেখো দুটো পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট করে, পয়েন্ট টু পয়েন্ট একটা, যেটা পয়েন্ট টু পয়েন্ট শুধু নির্দিষ্ট টার্গেটকেই সিগন্যাল দিতে পারবে, আর হচ্ছে ব্রডকাস্ট, যেখানে বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেওয়া যাবে। ব্রডকাস্ট একাধিক ডিভাইস, একই সাথে একাধিক ডিভাইসে ডেটা আদান প্রদান করা যাবে, সেটা হচ্ছে ব্রডকাস্ট। আমরা তারযুক্ত এবং তারবিহীন মাধ্যমের মধ্যে পার্থক্যটা করতে পারি। এই পার্থক্যটা আমরা পড়ে নেব, যে তারযুক্ত মাধ্যমের মধ্যে আর তার মাধ্যম আর তারবিহীন মাধ্যমের মধ্যে পার্থক্যটা আমরা পড়ে নেব। ওই যে 4টা পার্থক্য যদি এভাবে আসে, তোমরা গ ঘয়ে আসতে পারে, ক্ষয়েও আসতে পারে। তাহলে ভালো থেকো, আল্লাহ হাফিজ।